একটা মিটিং হচ্ছে ফ্রেঞ্চ হেডকোয়ার্টারে, যেটা এখন আফ্রিকায়। ফ্রেঞ্চ কমান্ডার সবাইকে জানায় গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। শত্রু দলের প্রধান ম্যাসালন এসেছে সেক্টর ওয়াইতে। আজ রাতে তাকে মেরে ফেলার সুযোগ এসেছে। এই মিশনের জন্য কমান্ডার 5টা স্কোয়াড নিয়েছে, মোট 49 জন সেনা। তিনি স্পষ্ট বলেন এয়ার সাপোর্ট থাকবে না। এক সৈনিক জিজ্ঞেস করে আমরা কতজনের মুখোমুখি হব। কমান্ডার উত্তর দেন 350 থেকে 500 জনের। ডেরু নামে একজন সৈনিক পাশের বন্দুক দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে রাজি কিনা। কেইন চ্যান বলে চুপ করো। সবাই বুঝে যায় এই সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা সম্ভব না, কিন্তু কমান্ডার বলে আমাদের শুধু ম্যাসালনকে মারতে হবে, তারপরেই সবাইকে পিছিয়ে আসতে হবে। এই সময় ডেরু আবার চ্যানকে কিছু বলে, কমান্ডার রেগে যায়। তখন দুই সৈনিক চুপ হয়ে যায়। কেইন চ্যান এই গল্পের মূল চরিত্র, চোখ গেঁথে রাখে কমান্ডারের দিকে। অন্যদিকে কমান্ডার রেগে দিত, কিন্তু আজকের দিনটা বিশেষ, তাই তিনি কিছু বললেন না। মিটিং শেষ হয়। কিছুক্ষণ পর রাত নামে, মিশন শুরু হয়। সামনে থাকে কেইন চ্যান। গাড়ি এসে পৌঁছায় গন্তব্যে। চ্যান বলে 5 মিনিট সময়, সবাই প্রস্তুত হও, অস্ত্র ঠিকঠাক করো। এই ফাঁকে সে একটা সিগারেট ধরায়। একজন সোনালী চুলের সৈনিক কাছে আসে, তাকে ক্যাপ্টেন বলে ডাকে। চ্যান তার দিকে তাকিয়ে সৈনিকটি হাত দিয়ে একটা অদ্ভুত ইশারা করে, মনে হয় মিশন শেষে উৎসব করতে চায় সৈনিকটি। লেরু এসে বলে স্মিথ চুপ করো। চ্যানও বলে এইসব ভাবার সময় না, বাঁচার চেষ্টা করো। স্মিথ বলে আমি চিন্তা করি না, কারণ আমার সাথে ব্যাটলফিল্ডের গড আছে। চ্যান হেসে বলে বাড়াবাড়ি করো না। 5 মিনিট পরে সবাই জঙ্গলে প্রবেশ করে। ধীরে ধীরে ম্যাসালনের ক্যাম্পের দিকে এগোয়। খুব নীরব ভাবে হাঁটে তারা। চ্যান সামনের দিকে গাছ আর ঝোপের আড়ালে কেউ আছে কিনা দেখে। মাত্র 2 কিমি বাকি, সব ঠিকঠাকই চলছে, কিন্তু তার মন খারাপ লাগছে। স্মিথ জানতে চায় ক্যাপ্টেন ঠিক আছেন? চ্যান উত্তর দেয় মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে। স্মিথ হেসে বলে ভয় পাচ্ছেন নাকি? ব্যাটলফিল্ডের গড ভয় পেয়ে গেছে। সে রসিকতা করে বলল সময় হয়ে গেছে, চ্যান রিটায়ার করো। ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা গেল। স্মিথ পেছন দিকে পড়ে গেল। গুলিটা ওর বুলেট প্রুফ জ্যাকেটে ভেদ করে ঢুকে গেছে। হঠাৎ গুলি বর্ষণ শুরু হলো। চ্যানের দল গাছের আড়ালে লুকানোর চেষ্টা করলো। শুধু গুলি না, শত্রুরা গ্রেনেড তো ছুড়তে লাগলো। চ্যান স্মিথকে টেনে গাছের পেছনে নিয়ে গেল। ও বুঝতে পারলো এরা সাধারণ শত্রু না, শত্রুরা গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে। চ্যান ভাবলো ম্যাসালনের প্রফেশনাল স্নাইপার ওদের জন্য অপেক্ষা করছিল। ও ডেরুর দিকে তাকালো। ভাগ্য ভালো, ও তখনও গুলিবিদ্ধ হয়নি। শত্রুরা আরো বাহিনী নিয়ে এলো। তারা ফ্রেঞ্চ স্কোয়াডের বিপক্ষে লড়তে শুরু করলো। গ্যাং গুলি ছুড়তে লাগলো। ওর নিশানা এত ভালো ছিল কয়েকজন সঙ্গে সঙ্গে পড়ে গেল। শেষ গুলিটা শত্রুর গাড়িতে লাগলো। গাড়িতে আগুন ধরে গেল। চ্যান স্মিথের দিকে ফিরে গেল। জিজ্ঞেস করলো মার্ফিন লাগবে? স্মিথ বলল না লাগবে না। সে বুঝতে চাইলো বড় কোনো চোট লাগছে কিনা। চ্যান মিথ্যে বলল তেমন কিছু হয়নি। আসলে স্মিথের ভেতরের অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেরু জিজ্ঞেস করলো এখন কি করবে? চ্যান বলল আমরা এখনই পিছু হাঁটবো, স্মিথকে বাঁচাতে হবে। কিন্তু স্মিথ বলল তুমি ক্যাপ্টেন, তোমাকে এগোতে হবে। তারপর সে অজ্ঞান হতে লাগলো। চ্যান চিৎকার করে জিজ্ঞেস করলো তুমি জানো আমি কে? স্মিথ নিচু গলায় বলল তুমি ব্যাটলফিল্ডের গড। হঠাৎ একটা গ্রেনেড কাছেই বিস্ফোরিত হলো। চ্যান চিন্তিত হলো। ডেরু বলল আমি ঠিক আছি। চ্যান বলল আর একটু সহ করো। সে কথা দিল আমি শেষ করে দেব ওদের। চ্যান গুলি ছুটতে ছুটতে বাইরে এলো। ঠিক তখন পেছন দিক থেকে একটি গুলি এসে লাগলো তার মাথায়। চ্যান মাটিতে পড়ে গেল। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো। সে ভাবলো আমার পিছন থেকে গুলি লাগছে, অবশ্যই কেউ বিশ্বাসঘাতকতা করছে যে আমাদের অবস্থান ফাঁস করে দিয়েছে। চ্যান বলল মাথাটা খুব ব্যথা করছে। তারপরও সে মনে করলো আমার তো মারা যাওয়ার কথা ছিল, তাহলে এখনো কেন বেঁচে আছি? এখনো ব্যথা করছে। হঠাৎ করে সে চিৎকার করে উঠল পানি, আমি তৃষ্ণার্ত। আশেপাশে কিছু কণ্ঠ ভেসে এলো। আপনি কি শুনতে পারছেন? প্রতিক্রিয়া দিন। ধীরে ধীরে চোখ খুলে দিল সে। এক ডাক্তার সামনে এসে জিজ্ঞেস করলো কেমন লাগছে আপনার? সে কিছু বলল না। ডাক্তার আবার বলল নার্স কিম বিটালস চেক করো। আশেপাশে তাকায়, ভাষা বুঝতে সময় নেই, পরিবেশ চিনি উঠতে পারে না। তখন ডাক্তার চিৎকার করে বলে রোগী কেইন চ্যান জেগে উঠেছে। ওদিকে স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন কিছু বুঝতে পারছে না, মাথা ঝিমঝিম করছে। হঠাৎ খেয়াল করে সামনে যে ডাক্তার দাঁড়িয়ে আছে তিনি এশিয়ান। সে ভাবলো এশিয়ান, আমি তো সবসময় ফ্রেঞ্চ স্কোয়াডে কাজ করেছি, এখানে তো এমন কেউ ছিল না। সে জিজ্ঞেস করলো আমি কোথায়? ডাক্তার বলল এটা সেবায়ো হসপিটাল, জায়গার নাম গ্যাং নাম। ডাক্তার তখন বলল নার্স কিম রোগীর অভিভাবককে ডাকো। চ্যান ভাবতে লাগলো আমি কোরিয়া কিভাবে এলাম? ডাক্তার উত্তর দিল আমরা 119-এ কল পেয়েছিলাম। চ্যান চমকে উঠলো, ভাবলো আফ্রিকায় তো এমন নম্বর নেই। ডাক্তার বুঝলেন উনি কনফিউজ, কারণ উনি গত 3 দিন অজ্ঞান ছিলেন। এই কথা শোনার সাথে সাথে চ্যান বিছানা থেকে লাফিয়ে উঠলো। সে দৌড়াতে লাগলো। আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারলো না। কয়েকদিন পর গ্যাং নামের মূল রোড দিয়ে একটা গাড়ি চলছে। চ্যান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সে বাড়ি ফিরছে। এই কয়েকদিনে সে অনেক কিছু জেনেছে। আগে সে ছিল কেইন চ্যান, বয়স 29, ফ্রেঞ্চ সেনার ক্যাপ্টেন। আফ্রিকায় একটা মিশনে গুলি খেয়ে অজ্ঞান হয়। চোখ খুলে দেখে 2019 সালের কোরিয়ায়। সে এখন এক 19 বছর বয়সী ছেলের শরীরে। ছেলেটার নামও ছিল ক্যাং চ্যান। ছেলেটা স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে অজ্ঞান হয়েছিল। সবাই ভাবছে সে বেঁচে ফিরেছে, কিন্তু আসলে এখন তার শরীরে আছে অন্য কেউ। সে ভাবে আসল ছেলেটা হয়তো মারা গেছে। তার পাশে এক মহিলা বসে আছে, উনি আসল ছেলেটার মা, নাম হাইসুক। তারা মনে করে কেইনের মাথায় আঘাত পাওয়ার পর পুরনো কিছুই মনে রাখতে পারছে না। ছেলের এই অবস্থায় বাবার নাম
নাম কাং। তিনি আত্মবিশ্বাসী ভাবে বলেন স্মৃতি আবার ফিরবে, সময় লাগবে। বাবা একটি বিলাসবহুল ভবনের সামনে গাড়ি থামালেন। তারা বাড়ির ভেতরে ঢুকলো। মা ধীরে জিজ্ঞেস করলেন এই জায়গা চিনতে পারছো? বাবা দ্রুত কথাটা কেটে দিয়ে বলল তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। চ্যান কথা না বাড়িয়ে রুমে চলে গেল। কাং তাকে রুমটা দেখালো। চ্যান ঘরে ঢুকলো। তারপর কাং তার স্ত্রীকে বলল ওকে নিয়ে এখনই বেশি প্রশ্ন করো না। এদিকে চ্যান ঘরে ঢুকে তাকিয়ে থাকলো। ওয়াও, এই রুমটা তো কমান্ডার রুম থেকেও ভালো। সে ভাবলো আসল দেহের মালিক নিশ্চয়ই অনেক ধনী পরিবারের ছেলে। একটা কম্পিউটার চোখে পড়লো, কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিছু করা যাবে না। চ্যান এবার মোবাইলটা নিল। আচ্ছা, মোবাইলটা নিয়ে নেট চালিয়ে কিছু খুঁজে দেখি, কিন্তু এটাও পাসওয়ার্ড চাই। এত কিছু লুকায় কেন রে ভাই? ভাগ্য ভালো ফোনে ফিঙ্গারপ্রিন্ট ছিল, চালু হয়ে গেল। চ্যান 2016 সালের আফ্রিকা যুদ্ধ নিয়ে খোঁজ শুরু করলো। হয়তো এভাবে তার মৃত্যুর কারণ আর পুনর্জন্মের ক্লু পেতে পারি, কিন্তু কিছুই পেল না। ফ্রেঞ্চ ভাষায় খোঁজ করেও কিছু বের হলো না। তাহলে কি ফ্রেঞ্চ পত্রিকাগুলো দেখা উচিত? ঠিক তখনই মোবাইলে মেসেজ এলো। লি হাজুন নামের একজন জানতে চাইলো তুই কি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিস? চ্যান ভাবলো হয়তো সে দেহের আসল মালিকের বন্ধু, তাই বলল হ্যাঁ আমি বাসায় ফিরে এসেছি। কিন্তু হাজুন লেগে গিয়ে বলল তুই কি পাগল হয়ে গেছিস? বাঁচতে চাস না নাকি? চ্যান ভয় পেয়ে গেল। ভাবলো এই ছেলে নিশ্চয়ই বন্ধু না, কিছু একটা গন্ডগোল আছে। সে চুপচাপ থাকলো। কিন্তু হাজুন আবার মেসেজ পাঠালো আমাকে এড়িয়ে যাচ্ছিস। মেসেজ আসতেই থাকলো। শেষে বিরক্ত হয়ে চ্যান বলল ব্যস্ত আছি। তখন হাজুন ফোন করলো। চ্যান কলটা রিসিভ করলো আর হাসতে থাকলো। অন্য প্রান্তে হাজুন হাসির শব্দ শুনে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তুই কি খুব সাহস হয়েছিলি হাসপাতাল থেকে ছাইড়ে আসার পর? চ্যান আর কিছু বলল না, চুপচাপ ফোন কেটে দেয়। তারপর ফোনের কন্টাক্টে গিয়ে হাজুনকে ব্লক করে দেয়। ওর আর বিরক্ত হইতে ইচ্ছে করে না। দৃশ্যটা বদলায় এক স্কুলে। একজন ছেলে চিৎকার করে বলল ওই বেয়াদবটারে আমি শেষ করে দিমু। তারপর রেগে গিয়ে নিজের মোবাইলটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। পাশের বাকি বুড়িরা অবাক হয়ে জিজ্ঞেস করে দোস্ত মাত্র 2 মাস হলো মোবাইলটা কিনলি, ভাঙলি কেন? হাজুন মুস্কি এসে বলে চান যখন স্কুলে ফিরবে ওরে কইরা নতুন মোবাইল কিনামু। বুলিগুলো খুশি হয়, ভাবছে আবার চান রে পেটানো যাবে। রাত হয়। চান এখনো কম্পিউটারের সামনে বসে আছে। সারাদিন সে খবর খুঁজেছে, বিশেষ করে সেনাবাহিনীর রিপোর্ট, কিন্তু আফ্রিকার যুদ্ধে কিছুই পায়নি। ভাবছে এই যুদ্ধটা গোপন রাখা হয়েছে। অনেক ভাবনার পর সে সিগারেট খাইতে চায়। রুমে খুঁজে কিছু পায় না। সে ভাবে এই ছেলেটা কই রাখে সিগারেট। সে এখনো খুঁজতে থাকে যেসব জায়গায় সিগারেট লুকিয়ে রাখা যায়। ওখানে দেখে হঠাৎ সে একটা ডায়েরি পায়। ওর দেহের আসল মালিক এই ডায়েরিতে লিখেছিল ও স্কুলে মার খায়, বুড়িরা টাকা নেয়, তবু ওদের টাকা কখনোই যথেষ্ট হতো না। চান সব লেখা পড়ে। ওর ডায়েরিতে বছরের পর বছর পাওয়া অপমানের কথা লেখা ছিল। চান বুঝে ফেললো হাজুন ওর সবচেয়ে বড় বিরক্তিকর বুড়িদের একজন। ডায়েরিতে ওই ছেলে লিখেছে সব গাদাগুলো শেষ করে দিতে চাই। চান হাসে। ক্রাইম করে ফেলার কথা ভাবছিল, আর সেই কথা আবার ডায়েরিতে লিখেছে। তারপর সে বিছানায় শুয়ে পড়ে। আজকের দিনের জন্য অভিযোগ করে। রুমে সিগারেট নাই, মাথা ঠান্ডা করতে পারছে না। আর এখন জানে বাইরে গেলে আবার অপমান সহ করতে হবে। পরের দিন সকাল হয়। চ্যান স্কুলে যাচ্ছে বাবার সঙ্গে। কাং জিজ্ঞেস করে তুমি ঠিক থাকবে তো? চান ছোট করে উত্তর দিল হ্যাঁ। বাবা বলল চিন্তা করো না। বিদায় নিল। চান গাড়ি থেকে নামলো। ইউনিফর্ম পরে গেট দিয়ে ঢুকলো। ভাবছে ক্লাসটা কোথায়, কেউ যদি সাহায্য করতো ভালো হতো। হঠাৎ কেউ চিৎকার করে বলল চান। সবাই তাদের দিকে তাকালো। হাজুন বলল এই নাকি সেই ছেলে হাসপাতালে স্টিল বল বেশি পেয়েছিল আর এখন সাহসী হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। চান ছেলেটা ইউনিফর্মের নাম দেখে বুঝলো এই ছেলেটাই তো আগের দেহের মালিককে বুলি করতো। হাজুন বলতে যাচ্ছিল তারা আগের দিন মোবাইলে কি কথা বলেছিল, তখন দেখলো চান হাসছে। জিজ্ঞেস করলো কি এত হাসির? চান বলল আমার অ্যাসিস্ট্যান্টকে পেয়ে গেলাম। হাজুন রেগে গেল, চিৎকার করে বলল তোর জন্যই আমাকে নিজের টাকায় লাঞ্চ আর সিগারেট কিনতে হচ্ছে। চান তো খুশি হয় যে সিগারেটের কথা শুনে। সে জিজ্ঞেস করলো একটা সিগারেট দিবি? হাজুন মুঠি শক্ত করে বলল ভেবেছিলাম বিরতির সময় দেব শিক্ষা, কিন্তু তুই তো এখনই চাচ্ছিস। তারপর বুড়িটা চানকে মাঠে ডেকে নিল। দুজন স্পোর্টস কোর্টে ঢুকলো। হাজুন ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু পারেনি, কারণ চান এখনো পুরনো মিলিটারি ট্রেনিং ভুলে যায়নি। সে এক ঘুষিতে হাজুনকে মাটিতে ফেলে দেয়। হাজুন হয়তো অজ্ঞান। চান ভাবলো একে শেষ করে দিলেই হতো, কিন্তু স্কুলে করলে বিপদ হবে। তাই সে সিদ্ধান্ত নিল সিগারেট চুরি করবে। সে ইউনিফর্ম তল্লাশি করলো, কিছু পেল না। কান ছাড়তে ছাড়তে নিজের মনে দেহের মালিককে জিজ্ঞেস করলো তুমি কি খুশি? মনে মনে ভাবলো আসল কেন চ্যান এখন নিশ্চিন্তে থাকতে পারবে। হঠাৎ হাজুন উঠে দাঁড়ালো। আসলে সে অজ্ঞান হয়নি, অভিনয় করছিল। পিছন থেকে আক্রমণ করতে গেল, কিন্তু শব্দ হলো। চান দ্রুত পাশ কাটিয়ে আরেকটা ঘুষি মারলো। হাজুন আবার উঠলো। চান বুঝলো এই শরীরে আগের মতো শক্তি নেই, এক ঘুষিতে শেষ করা যাবে না। তার পুরনো শরীরের মতো এখন আর সে তেমন ট্রেনিং করার অবস্থায় নেই। তাই সে একটা বিকল্প খুঁজে নেয়, বারবার ঘুষি মারে, যতক্ষণ না হাজুন অচেতন হয়ে পড়ে। হাজুনের নাক দিয়ে লাল রক্ত ঝরছিল। এতবার মারা হয়েছে যে একসময় চ্যান তার চিনে ঘুষি দেয়। হাজুন মাটিতে পড়ে যায়। চ্যান থেমে যায়। সে আরো মারতে থাকে। হঠাৎ মনে পড়ে এখনো সে জানে না তার ক্লাস কোনটা। তাই সে স্পোর্ট কোর্ট ছেড়ে বেরিয়ে চলে যায়। সে কিছু জানে না ক্লাস কোথায়, কোথায় দিয়ে যেতে হয়। এমন সময় একটা মেয়ের কণ্ঠ তাকে ডাকে। মেয়েটা হেসে বলে ভালো লাগছে, তুমি আবার স্কুলে ফিরে এসেছো। চ্যান থমকে যায়। মেয়েটার রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। মনে মনে ভাবে এই মেয়েটা তো একেবারে স্নো হোয়াইটের মতো। তারপর দেখে মেয়েটার ইউনিফর্মে লেখা আছে কিম মিয়ং। চ্যান এখনো জানে না এই কিমের সাথে তার শরীরের মালিকের সম্পর্ক কি ছিল। তাই কিছু বলার সাহস করে না, ঝামেলাও চায় না, কারণ সে এখন শেষ বর্ষের ছাত্র। সে শুধু বলে হাসপাতাল থেকে কিছুদিন আগে ফিরেছি। কিম দুঃখ করে বলে দুঃখিত, তোমাকে দেখতে যেতে পারিনি। সে ব্যস্ত
ব্যস্ত ছিল। টিউশন, স্কুলে হঠাৎ অনেক কাজ পড়ে গিয়েছিল। চ্যান বলে সব ঠিক আছে। হঠাৎ কিম জানায় তোমার ক্লাসে সবাই তোমার জন্য চিন্তিত ছিল। চ্যান অবাক হয়ে জিজ্ঞেস করে আমরা কি এক ক্লাসে? কিম তখন চোখে মুখে বিস্ময় নিয়ে বলে তুমি ভুলে গেছো আমরা তো এক টেবিলে বসি। সে চ্যানের কপালে হাত দিতে চায় জ্বর আসে কিনা দেখতে, কিন্তু চ্যান দুটো হাতটা এড়িয়ে যায়, বলে আমি ঠিক আছি, তুমি শুধু ক্লাসটা দেখিয়ে দাও। কয়েক মিনিট পর তারা ক্লাসে পৌঁছায়। চ্যান নিজের চেয়ারে আরামে বসে দৃশ্যটা দেখে। তখনই কেউ রুমে ঢোকে। সব ছাত্রের দৃষ্টি তার দিকে যায়। হাজুন ঢুকেছে। তার অবস্থা একদম খারাপ করে এসেছে। মনে করে কেউ যেন ওকে খারাপ ভাবে কেলিয়ে দিয়েছে। সবাই ভাবে হাজুন নিশ্চয়ই বাইরের কোনো গ্যাং এর সাথে মারামারি করেছে, কারণ সে সবসময় এমনই করে। চ্যান মনে মনে ভাবে এই অসভ্যতার সাথে ক্লাস করতে হবে এখন। হাজুন চ্যানের পাশে টেবিলে বসে, তবে চোখ সরায় না চ্যানের দিক থেকে। নায়ক চোখে চোখ রাখতে চায় না। হাজুন তার এক বন্ধুকে মেসেজ পাঠায় চ্যান পাগল হয়ে গেছে, আমাদের একসাথে হতে হবে। প্রথম পিরিয়ডে সে ঠিক করে ওকে ছেড়ে দেওয়া যাবে না। এরপর শিক্ষক সবাইকে ক্লাসের বাইরে নিয়ে যায়। সবাই কমফোর্টেবল জামা পরে, শুধু নায়ক বাদে। শিক্ষক সেটা দেখে তাকিয়ে বলে তুমি কেন পাল্টাওনি? তখন কিম মিয়ং বলে ও হাসপাতালে ছিল, আজই ফিরেছে। শিক্ষক বুঝতে পারেন মাফ চান এবং বলে তুমি যেটা খেলতে চাও সেটা খেলো, তবে সাবধান, তুমি তো সবে হাসপাতাল থেকে এসেছো। চ্যান সিটে বসে, বাকিরা ফুটবল আর অন্য খেলা খেলছে। সে ভাবে এখন কি করব, আমি তো অন্য দেহে আছি। হঠাৎ কেউ কাছে আসে। নায়ক বলে আবার কি চাস? হাজুন বলে এভাবে হবে না, আমার সঙ্গে আয়। নায়ক পিছন পিছন যায়। মনে মনে ভাবে ওকে ছেড়ে দেওয়া ভুল ছিল। হাজুন তাকে অন্য বখাটেদের কাছে নিয়ে যায়। 6 জন মিলে দাঁড়িয়ে থাকে, হাজুন সহ। ওরা ভাবে এই ছেলেটাকে ভালো মতো মেরে শেখানো হবে। চ্যান বলেই ফেলে তাড়াতাড়ি শুরু করো, আমি অলস টাইপের, শেষ করতে চাই শীঘ্রই। বাদামি চুলের বখাটে বলে তোকে শেষ করতে আমি একাই যথেষ্ট। সে মুঠি শক্ত করে এগিয়ে আসে। নায়ক শুধু ঘুষি মারে তার নাকে। বখাটে উড়ে গিয়ে পড়ে, রক্ত ছিটকে পড়ে। বাকিরা চমকে যায়। প্রোটাগনিস্ট বলে তোরা সবাই একসাথে আয়, তোদের সুবিধা হবে যদি কেউ মাথায়, কেউ শরীরে আর কেউ পায়ে মারো। ওরা রেগে যায়, বলে তোর অহংকার বেশি। তারপর সবাই ভাগ হয়ে আক্রমণ করে, কিন্তু সংখ্যায় বেশি হলেও নায়ক একাই সামলে নেয়। বখাটেরা সবাই মাটিতে পড়ে কাটটাচ্ছে। যেই ছেলেটা প্রথমে মার খেয়েছিল সে উঠে দাঁড়ায়। সে নায়কের চুল ধরে, মুঠি শক্ত করে ঘুষি মারতে যায়। চ্যান তার হাত চেপে ধরে, তারপর শরীরটা কাঁধের উপর তুলে ছেলেটাকে মাটিতে ছুঁড়ে ফেলে। নায়ক খুব রেগে যায়, ভাবে তার শরীর আগের মতো শক্তিশালী না, আগে এক ঘুষিতেই কাজ হয়ে যেত। ঠিক তখন হাজুন উঠে দাঁড়ায়, দেখে চ্যান সবাইকে মাটিতে ফেলে দিয়েছে। হাজুনের চোখে ভয়। একটা ছেলে হঠাৎ ছুরি বের করে নায়ককে ভয় দেখায়। নায়ক শুধু তাকিয়ে থাকে। তখনই ছেলেটা আক্রমণ করে, কিন্তু 1 সেকেন্ডেই সে আটকে যায়। তার হাত ভেঙে ফেলা হয়। তারপর চ্যান হাজুনের দিকে তাকায়। ছেলেটা কাঁপতে থাকে। নায়ক মাটিতে পড়া ছুরিটা তুলে নেয়, বলে সব তোমার দোষ, প্রথমেই যদি তোমাকে শেষ করতাম এত দূর যেত না। তারপর সে জিজ্ঞেস করে এই ছুরি দিয়ে কাজ শেষ করব নাকি হাত দিয়ে হাড় ভেঙে দেব? হাজুন সব আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কাঁদতে কাঁদতে বলে আমি দুঃখিত, প্লিজ কিছু করো না। হঠাৎ কিছু হাঁটার শব্দ শোনা যায়। শিক্ষক এসে উপস্থিত হন। চ্যান হতভম্ব হয়ে যায়, কারণ সে টেরই পায়নি। শিক্ষক শুধু বলেন আত্মরক্ষার সীমা ছাড়িয়ে যেও না। চ্যান রেগে থাকায় শিক্ষক তাকে ধমক দিয়ে বলে এভাবে চলে স্কুল থেকে বের করে দেওয়া হবে। নায়ক বলে আমার কিছু যায় আসে না, আমি পড়তে চাই না। শিক্ষক জিজ্ঞেস করেন তাহলে তুমি ভবিষ্যতে কি করতে চাও? কোনো উত্তর না দিয়ে শিক্ষক পেছনে ঘুরে বলেন তুমি বাড়ি যাও। তারপর বলেন তোমার যেসব প্রমাণ আছে, যা দিয়ে বোঝা যায় তুমি নির্যাতনের শিকার, সব আমাকে দেখাও। এক মুহূর্তের জন্য চান মনে করে এই মানুষটাকে সে একা সামলাতে পারবে না, তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় শিক্ষক হঠাৎ জিজ্ঞেস করেন তুমি এইসব মারামারি শিখলে কোথা থেকে? নায়ক মিথ্যে বলে ইন্টারনেটের কিছু ভিডিও দেখেছি। লোকটা বলে আমি জানি এটা মিথ্যা, পরে কথা বলবো। চান কিছু না বলে পেছন ফিরে চলে গেল। শিক্ষক ভাবতেও পারেনি চান এত বদলে যাবে সেই ঘটনার পর। পরে প্রধান চরিত্র স্কুল থেকে বের হয়ে শহরের মাঝ দিয়ে হাঁটতে লাগলো। সে চেহারায় একটু বদল আনতে চাইলো, তাই গেল সেলুনে। চান আগের জীবনের মতো চুলের কাটিং দিল। তারপর তার খেতে ইচ্ছে করলো। সে গেল সামনে যে রেস্টুরেন্ট পেলো সেখানে। সে অর্ডার দিল টোনকেটসু। এই খাবারটা খেয়ে একটা স্মৃতি জেগে উঠলো। আগে সে ঠিক এই খাবারটাই খেয়েছিল প্যারিস যাওয়ার আগের দিন, সেই মিশনের আগে। ওই সময় ওয়েটার খাবার এনে দিল। সে খেয়ে দেখলো আগের মতো স্বাদ লাগছে না। হঠাৎ ফোন বেজে উঠলো। ও পাশে মা জিজ্ঞেস করলো আজকে কি হয়েছে? চান বোঝানোর চেষ্টা করলো সব ঠিক আছে, বাসায় এসে বলবে। মা বললেন দুঃখিত এত প্রশ্ন করায়। চান আমি তোমাকে নিতে আসছি, কিন্তু আমরা জানি সব আর্মি অফিসারের রাত কিরকম। চান রেগে গিয়ে চিৎকার করলো বাড়িতে গিয়ে বলবো বললাম না। তারপর ফোনটা কেটে দিল। চান ক্ষমা চাইলো আসল দেহের ছেলেটার কাছে। সে জানে ওই ছেলে কখনো মায়ের সঙ্গে এমন করতো না, কিন্তু তারপরও মনে করলো এটা ছাদ থেকে লাভ দেওয়ার চেয়ে ভালো কাজ। ওদিকে চাঁদের বাসায় বাবা খুব রেগে গেলেন। চানের এমন ব্যবহার দেখে তিনি চুপ থাকতে পারলেন না। মা বললেন হয়তো ছেলেটার কোনো কারণ আছে তাই এমন করছে। বাবা বললেন ওই ঘটনার পর ওই ছেলেটা একদম পাল্টে গেছে। হঠাৎ দরজা খুলে গেল। প্রধান চরিত্র ঘরে ঢুকলো। সে কিছু বললো না, সোজা নিজের ঘরে চলে গেল। বাবা রেগে উঠে দাঁড়ালেন, ছেলেকে ধমক দিতে যাবে। ঠিক তখনই চান ফিরে এলো। তার হাতে দুটো ডায়েরি। এই ডায়েরিটা ছিল আসল ছেলেটার। চান মা বাবাকে বলল এটা পড়ে দেখো। মা বাবা ভয় পেয়ে গেলেন। তারা পড়তে শুরু করলো। ছেলেটার জীবনে কি ঘটেছে সব জানলেন তারা। চোখে জল চলে এলো। তারা ডায়েরিগুলো টেবিলে রেখে দিল। বাবা জিজ্ঞেস করলেন এইটা কি, এটা কি সত্যি? চান বলে হ্যাঁ। কান চিৎকার করে বলে তুমি আগে কিছু বললে না কেন? নায়ক চোখ নিচু করে বলল লজ্জা লাগতো, আমার মা বাবাকে চিন্তায় ফেলতে চাইনি। সে যোগ করে এটাই ছিল লাভ দেওয়ার কারণ। কান প্রশ্ন করে ওই বদমাশদের মুখোমুখি হওয়ার পরেই কি সে এই সিদ্ধান্ত নিয়েছিল? চান বলে হ্যাঁ। মা হাঁপ ছেড়ে বাঁচেন।
শরীরে কিছু হয়নি, এটা ভালো। তবে ছেলের হাতে একটু কেটে গেছে, ঘরটা চুপচাপ হয়ে যায়। কাং বলেন এবার আমি নিজে ব্যবস্থা নেব, তবে আবার এমন হলে আগে আমাকে জানাবে। সুখ মাথা নত করে, আমি বুঝতে পারিনি ও স্কুলে এত কষ্ট পাচ্ছিল, দুঃখিত। মা বাবা কাঁদতে থাকেন। এই দৃশ্য নায়কের আগের জীবনের কথা মনে করিয়ে দেয়। তার আসল মা বাবা ছিল ভয়ঙ্কর। মা ভালো ছিলেন কিন্তু বাবা মাতাল ছিলেন, প্রতিদিন মারধর করতেন। এই জীবনে সে নতুন মা বাবাকে অন্যভাবে দেখতে চায়। সে বলে এবার থেকে যা কিছু হবে তোমাদের বলবো। এই সময় কাং এর ফোনে কল আসে। তিনি বলেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তারপর ফোন কেটে দেন। সুখ জিজ্ঞেস করেন কি হয়েছে। কাং বলেন ফ্রেন্ডস কারেসপন্ডেন্ট জানালো কাস্টমসে সমস্যা হয়েছে, একটা কাগজ নেই। লোকাল নেগোসিয়েটররা সমাধানের জন্য $1,00,000 চাইছে। নায়ক অবাক হয়ে যায়, এত টাকা মানে 1,40,00,000 কাং ভাবছেন টাকা পাঠিয়ে দেবে কিনা। তখন চ্যান বলে আমাকে করতে দিন। কাং রাজি হয়ে বলেন ঠিক আছে, তুমি কথা বলো। ফোনের অপর প্রান্ত থেকে ফ্রান্স কারেসপন্ডেন্ট বলেন 30 মিনিট সময় আছে, তার মধ্যে টাকা না দিলে সব বাতিল হয়ে যাবে। চ্যান বলেন ম্যানেজারকে ফোনটা দিন। তিনি জিজ্ঞেস করেন কাং সাহেব কোথায়। নায়ক বলেন আমি তার ছেলে, ম্যানেজারকে দিন। তিনি বলেন একটু অপেক্ষা করুন। চ্যানের মা বাবা চিন্তায় পড়ে যান, এখন ও কি করবে। ঠিক তখনই ফরাসি এক ব্যবসায়ীর সামনে এলো। চ্যান ফরাসিতে কথা বলতে শুরু করলো। সবাই অবাক, তার পরিবার জানতোই না যে চ্যান ফরাসি বলতে পারে। চ্যান বেশ কিছুক্ষণ ম্যানেজারের সঙ্গে কথা বলল। অল্প সময় পর সে তার বাবাকে জানালো সব মিটে গেছে, নেগোসিয়েটররা হারানো কাগজ পেয়ে গেছে, এখন আর কাস্টমস পার হতে কোনো সমস্যা হবে না। কাং অবাক হয়ে বলল লোকটা যে মিথ্যে কথা বলে টাকা কামাতো এটা তো জানতাম, কিন্তু ভেবেছিলাম ট্যাক্স না দিয়ে জিনিস ঢুকতে দেবে না। চ্যান বলল এখন থেকে আপনাকে আর টাকা দিতে হবে না, আমি ওদের বলেছি এমন কিছু আবার হলে ওদের অফিসটা গুড়িয়ে দেবো। কাং চমকে উঠল। চ্যান হেসে বলল মজা করলাম। তার মা জানতে চাইলেন তুমি ফরাসি শিখলে কোথায়। চ্যান বলল ইন্টারনেট থেকে শিখেছি। সুখ সেটা বিশ্বাস করলো। তারপর চ্যান নিজের ঘরে চলে গেল। চ্যান শুয়ে পড়ে ভাবলো ফ্রান্সে যাওয়ার প্ল্যানটা হয়তো পিছিয়ে যাবে। আগে ভাবতো শরীর ঠিক না হওয়া পর্যন্ত যেতে পারবে না, কিন্তু এখন সে ভাবছে মা বাবাকে ছেড়ে যাওয়া কঠিন। এই ভাবনাটা তার কাছে নতুন। নিজেকে বলল ভুল ভাল ভাবনায় কাজ নেই, একদম ঠিক হলে বেরিয়ে পড়বো। পরের দিন স্কুলে তার ক্লান্ত লাগলো, টেবিলে মাথা রেখে ঘুমাতে চাইলো। হাজুন এসে বলল আবার একবার আমার সঙ্গে চল। চ্যান জিজ্ঞেস করলো তুই কি বারবার হারতে বিরক্ত হও না। হাজুন বলল আজ কিন্তু গায়ে হাত তুলবই। চ্যান চুপ করে মাথা নিচু করলো। তখন হাজুন বলল তুই যদি কিম মিয়ংকে নিয়ে চিন্তা না করিস তাহলে থাকতে পারিস। এই কথা শুনে চ্যান থেমে গেল। সে বুঝলো এটা এভাবে এড়িয়ে যাওয়া যায় না। হাজুন ভাবলো সে তার উদ্দেশ্য সফল করেছে, কিন্তু চ্যান হঠাৎ বলল কিম কে। হাজুন চিৎকার করে বলল ওই মেয়ে ছাদে গিয়েছিল, কারণ শুনেছিলি তুই থাকবি, তুই এখন ভয় পাচ্ছিস বলে চেনস না বলে বান করছিস। চ্যান তখন মনে করলো মিয়ং তো তার টেবিল মেট। সে উঠে দাঁড়ায় এত দ্রুত যে চেয়ারটা ফেলে দেয় মাটিতে। একটুকু না ভেবে নায়ক চলে যায় স্কুলের ছাদে। উপরে কিছু ছাত্র আছে। চান ভেবেছিল গতকালের উশৃঙ্খল ছেলেদের পাবে, কিন্তু সে বোঝে না এখানে মেয়েরা কেন আছে। একজন সোনালী চুলের মেয়ে ওকে দেখে কিছু অশ্লীল প্রস্তাব দেয়। চান শুধু বলে এই জায়গা থেকে বেরিয়ে যাও। মেয়েটা রেগে যায়, চিৎকার করে জিজ্ঞেস করে তুই কে রে, কি ভাবস নিজেকে। প্রধান চরিত্র ওই মেয়েকে থাপ্পড় মারে, তারপর বলে নিচে চলে যাও। মেয়েটা ভয় পায়, তাকায় ওই দলটার দিকে। হাজুন বলে আমি ঠিক করে দিচ্ছি, তুমি নিচে যাও। মেয়েটি বলে এই ছেলেটাকে শেষ করে দাও। এইদিকে প্রধান চরিত্র ভাবে কিম মিয়ং কোথায়। ততক্ষণে ক্লাসে কিম মিয়ং আসে। এক বন্ধু ওকে দেখে বলে তুমি কোথায় ছিলে। কিম বলে বাস মিস করেছিলাম তাই দেরি হয়ে গেল। কেউ কি আমাকে খুঁজেছিল। বন্ধুটি কিছু বলে না, শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে। কিম তার দিকে তাকায়। এমন সময় প্রধান চরিত্র বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। হাজুন মজা করে বলে তুই কি ভাবছিলি রাজপুত্রের মতো এসে স্নো হোয়াইট কে বাঁচাবি। চান বলে ওকে দেখে স্নো হোয়াইট মনে হয়। সে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজার কাছে 4 জন লোক ঘিরে ফেলে, তাদের হাতে পেরাক লাগানো লাঠি। হাজুন বলে তুই আবার লাভ দিবি ভেবেছিস। এই কথায় প্রধান চরিত্রের কঠিন স্মৃতি মনে পড়ে। সে বোঝে এই দুর্ঘটনার পেছনে হাজুনই ছিল। হাজুন বলে তোকেও কেউ জোর করেনি, তুই নিজেই লাভ দিয়েছিলি। প্রধান চরিত্রের ভেতরে রাগ আর ঘৃণা জন্ম নিতে থাকে। হাজুন টের পায় এবার আর ছাড় পাবে না। একজন লোক সামনে আসে। সে চানের চুলে হাত দিয়ে ভয় দেখায়। চান কিছু বলে না। সে লোকটার হাত ভেঙে দেয়, তারপর তার মুখে মারে। হাজুন চিৎকার করে সবাই একসাথে আক্রমণ করো। তারপর লাঠি হাতে কয়েকজন লোক দৌড়ে আসে প্রধান চরিত্রের দিকে। তাদের থামাতে বেশি সময় লাগে না। কেউ পেটে ঘুষি খায়, আবার কেউ সোজা মুখে মার খায়। মেঝেতে রক্ত ছিটকে পড়ে, সবকিছু লাল হয়ে যায়। একটা কাপুরুষ পেছন থেকে ছুরি নিয়ে এসে আক্রমণ করতে চায়, কিন্তু ভাগ্য ভালো প্রধান চরিত্র ঠিক সময় সেটা টের পায়। সে আক্রমণকারীর আঙ্গুল মুচড়ে ফেলে। হাড় ভাঙার শব্দ সবাই শুনতে পায়। লোকটা চিৎকার করে কাঁদতে থাকে। এখন শুধু হাজুন দাঁড়িয়ে আছে। প্রধান চরিত্র বলে তুই আগের বার কিছুই শেখসনি, এবার তোকে শেষ করে দেব। হাজুন কাঁপতে শুরু করে আর গলা জোর এনে চিৎকার করে স্যার। চান চারপাশে তাকায়, কিছু বুঝতে পারে না। হঠাৎ সে দেখে আগের সে শিক্ষক যিনি প্রথম মারামারিতে থামিয়েছিলেন। চান ভাবতে থাকে এই শিক্ষক এখানে কি করছে, কিন্তু তার মনে হয় এই শিক্ষক সাধারণ কেউ না। শিক্ষক হাজুনকে বলেন এই গুন্ডাগুলো নিয়ে চলে যা, তোকে পরে দেখছি। আহত ছেলেগুলো চুপচাপ ছাদ থেকে বের হয়ে যায়। শিক্ষক সিগারেট ধরিয়ে বলে তুই তো একদিনও অপেক্ষা করলি না। প্রধান চরিত্র জিজ্ঞেস করে আপনি জানলেন কিভাবে আমরা এখানে থাকবো। উত্তর সহজ, কিম মিয়ং তাকে খুঁজে বের করে সাহায্য চায়। শিক্ষক আবার বলেন এই পরিস্থিতি খারাপ, কিন্তু তিনি এমন এক শব্দ ব্যবহার করেন যেটা প্রধান চরিত্রের স্কোয়াডে কেউ একজনই ব্যবহার করত।
সেই মুহূর্তে চান অনুভব করে এই শিক্ষক আসলে দেরু এবং অন্য কারো শরীরে ফিরে এসেছে। শিক্ষকের বলার ভঙ্গি ঠিক সে ফরাসি সৈনিকের মতো। চান সেটা প্রমাণ করতে চায়। সে অন্য ভাষায় হ্যালো বলে, শিক্ষক এই ভাষায় উত্তর দেয়। তারপরে চান মারামারি শুরু করে। দুজনের মধ্যে কয়েকটা গুছি বিনিময় হয়, কিন্তু কেউ কাউকে লাগাতে পারে না। মারামারি চলে কয়েক মিনিট। শিক্ষক ভাবে একজন সাধারণ স্কুলের ছাত্র এভাবে মারামারি করে কিভাবে। সে জানতে চায় তুই আসলে কে। চান উল্টো জিজ্ঞেস করে আপনি বলেন, আপনি কে মনে করেন নিজেকে। দুজন একে অপরের দিকে তাকালো। হঠাৎ নায়ক চিৎকার করে জিজ্ঞেস করলো তুই কে। পরের মুহূর্তে দেরু অবাক হয়ে বলল তুমি ব্যাটল ফিল্ডের গড়। দৃশ্য বদলে যায় কয়েক মিনিট পর। ফরাসি দুইজন সেনা এখন শান্ত। নায়ক জিজ্ঞেস করলো দেরু তোমার কোরিয়ান এত ভালো কিভাবে। দেরু বলল জানি না, আগে যখন তুমি মরলে আমিও কিছুক্ষণ পর মারা যাই, এতটুকুই মনে আছে। তারপর হঠাৎ একদিন এক মহিলার পাশে ঘুম ভাঙে। তখন থেকে কোরিয়ান ভাষা এমন ভাবে আসতে লাগলো যেন আমি এই দেশে জন্মেছি। নায়ক বলল বুঝতে পারছি, একটি সিগারেট দাও। দেরু বলল স্কুলে ধূমপান করা যাবে না। চ্যান রেগে গেল তুমি আমার কথা শুনছো না কেন। দেরু চিৎকার করে বলল একজন ছাত্রকে এইসব দেওয়া ঠিক না। নায়ক জিজ্ঞেস করলো তুমি কি সবসময় আমাকে এমন ভাবে দেখবে। দেরু বলল হ্যাঁ, কারণ তুমি যতই বড় মানসিকতা রাখো শরীরটা এখনো বাচ্চার। চ্যান কিছু বলতে পারছিল না, রেগে ফুসে উঠলো। সব ঘটনা মনে করতে লাগলো। দেরু এক অধ্যাপক, চোখ কানহর শরীরের ভেতর। দেখে মনে হয় চ্যান আর দেরু একসাথে পুনর্জন্ম নিয়েছে। নায়ক জিজ্ঞেস করলো তোমার একজন নারীর কোলে ঘুম ভাঙলো আর আমি হসপিটালে, ভালোই তো ভাগ্য। দেরু হেসে বলল আমারটা বোধহয় একটু ভালোই ছিল। চ্যান ভাবছিল আবার একটা যুদ্ধ শুরু করবে। এমন সময় দেরু তাকে থামালো, বলল আমি এখন একজন শিক্ষক আর তুমি একজন ছাত্র, চুপ করে থাকো, কেউ টের পেলে ঝামেলা হবে। তারপর সে জিজ্ঞেস করলো তুমি এত ঝামেলা করো কেন, এখন তো শান্তভাবে থাকা উচিত। চ্যান বলল আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি, আমি এখানে থাকতে চাই না, আমি আবার ফ্রান্সে ফিরে যেতে চাই। দেরু চমকে উঠলো ফিরে যাবি আবার সেই নরকে। নায়ক বলল অবশ্যই যাব। শেষ পর্যন্ত একজন বিশ্বাসঘাতক ছিল ওদের মাঝেই। চ্যান এখন চাই কে সেই অপরাধী সেটা খুঁজে বের করতে, যেন দলের ছেলেগুলোর আত্মা শান্তিতে থাকতে পারে। দেরু বলে আমিও সঙ্গে থাকবো, এটা আমার ছুটিতে গিয়ে করতে পারি। নায়ক জিজ্ঞেস করে তুমি মজা করছো, কিন্তু দেরু বলে না আমি একদম সিরিয়াস। চ্যান শুধু বলে দোস্ত এই দুষ্ট ছেলেগুলোর ব্যাপারটা একটু সামলাও, আমি অন্তত এই স্কুলে একটু শান্তি চাই। দেরু বলে কমান্ডার প্রস্তুতি শেষ পথে। নায়ক জিজ্ঞেস করে তুমি কি ভয় পেয়েছিলে পুনর্জন্মের পর। দেরু বলে তুমি কিছু টের পাওনি, ছাদের উপর ওই বদমাস ছেলেগুলোর সঙ্গে যখন লড়ছিলে। চ্যান উত্তর দেয় ওরা তো কোনো অস্ত্র নেয়নি। দেরু রেগে উঠে বলে তুমি কি মনে করো ছাত্রদের হাতে ছুরি আর পেরেক লাগানো লাঠি থাকা স্বাভাবিক। নায়ক বুঝতেই পারেনি এটা স্কুলে বেআইনি। দেরু জানায় এই ছাত্রদের পেছনে একটা অপরাধী সংগঠন আছে, আমি সব প্রমাণ স্কুল অথরিটিদের দিব, তারপর ছুটি কাটতে ফ্রান্সে যাব। নায়ক হেসে বলে ইনফরমেটিতে আমার ভালো কথা বলো। সে ভাবে ফ্রান্স ভ্রমণের কথা পরে বলবে, তাই সে বন্ধুকে বিদায় জানায়।